আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। বিতর্কে উত্তাল আজকের ক্রীড়াঙ্গন, যেটা প্রথমে শুরু হয়েছিল অ্যাথলেটিক্স দিয়ে এবং পরবর্তীতে জাতীয় স্টেডিয়ামে সেই বিতর্ক আরো অনেকটা বেড়ে গেছে যখন হকি স্টেডিয়ামের সাবেক কিছু খেলোয়াড় এবং যারা 22 দিন বা 23 দিনের মতো অনুশীলন করার পরেও প্রত্যাশিতভাবে দলে জায়গা পাননি, এবং তাদেরকে নিয়ে জানবো মিলন ভাইয়ের কাছ থেকে। শুরুতে জানবো যে শিরিন আক্তার এর আগে বাংলাদেশের অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে অনেকটা ডোমিনেট করেছে। তবে আমরা আজকে যেটা দেখতে পেলাম, হারের পর তিনি অনেকটা হতাশ এবং খেলার শেষেও তিনি কিছুটা উচ্চবাক্য বিনিময় করেছেন, এবং সেটা কি জন্য হয়েছে এবং আজকের ম্যাচের রেজাল্ট আসলে কেমন হওয়া উচিত ছিল। শুরুতে আমি যেটা বলবো যে আপনারা জানেন যে সর্বশেষ 16 বার জাতীয় চ্যাম্পিয়ন টানা না তিনি, কিন্তু শিরিন আক্তার একটা আধিপত্য বিস্তার করে এই অ্যাথলেটিক্স অঙ্গনে আসেন এবং দ্রুততম মানবী হচ্ছেন, কিন্তু তাকে হারিয়ে আজকে সুমাইয়া দেওয়ান নতুন দ্রুততম মানবী হয়েছেন। তো আমরা তো, আপনি নিজেও ছিলেন অ্যাথলেটিক্স ট্র্যাকে, আমরাও ছিলাম। আমরা যেটা দেখলাম যে একদম ফিনিশিং লাইন যখন টাচ করলেন তখন কিন্তু শিরিন বের হয়ে গেলেও সুমাইয়া দেওয়ানও বের হয়ে যান, কিন্তু তিনি পড়ে যান। কিন্তু ওই সময় কিন্তু রেজাল্ট কিন্তু আমরা কি হয়, স্বাভাবিকভাবেই কে দ্রুততম মানব হচ্ছেন বা মানব হচ্ছেন তাকে নিয়ে আমরা ইন্টারভিউ করার জন্য বা কথা বলার জন্য আমরা দৌড়ে যাই। বাট তখন পর্যন্ত অফিসিয়াল কোনো স্কোর বা অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু অ্যাথলেটিক্স ফেডারেশন দেয়নি। ওটাই প্রশ্নের সম্মুখীন হয় এবং একটা বিতর্কের জন্ম দেয়। তখন কিন্তু আমরা ধরে নিই, আমরা অবশ্য পরে শুনতে পেলাম যে সুমাইয়া দেওয়ান দ্রুততম মানবী হয়েছে। আমরা কিন্তু শুরুতে যেটা দেখেছিলাম, শিরিন আক্তার দৌড়ে বা যেভাবে সেলিব্রেট করতেছিল, আমাদের কিন্তু মনে হচ্ছিল যে তিনি হয়তো চ্যাম্পিয়ন হয়েছেন। পরবর্তীতে ফলাফল চিনে আসলো কিভাবে, এবং আমরা দেখেছি প্রায় ঘন্টা দুয়েকের মতো লাগছে। সেক্ষেত্রে এমন একটা রেজাল্ট, আমাদের ইলেকট্রনিক্স এর আগে হয়তো আমরা হ্যান্ড টাইমিং করতাম, কিন্তু সেইখানে এত আমাদের অত্যাধুনিক প্রযুক্তি থাকার পর 2 ঘন্টা কেন লাগে? এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের অ্যাথলেটিক্সের রেজাল্টগুলো কোনো সময়ই বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। মানে অ্যাথলেটিক্সের যেসব রেজাল্ট আমরা দেখেছি, কোনো না কোনো অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বা জাতীয় প্রতিযোগিতায় একটা না একটা বিতর্ক হবেই। তো আমাদের যারা স্টপ ওয়াচ ধরেন বা যারা বিচারক বা জাজ থাকেন, তাদের কিন্তু সূক্ষ্ম এক ধরনের কি বলা যায় যে বায়াসনেস থাকে, বা তার তিনি সেনাবাহিনীতে চাকরি করেন তার অ্যাথলেটকে বের করে দেবেন, অথবা তিনি নৌবাহিনীতে চাকরি করেন তার অ্যাথলেটকে বের করে দেবেন। অর্থাৎ আগে টাইমিংয়ে, এখানে তো আসলে মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের খেলা হয়। ওই জায়গায় যদি কেউ কাউকে একটু এগিয়ে দিতে পারেন, হয়তো একটা গোল্ড বেশি আসবে তার বাহিনীর। তো এই জায়গা থেকেই শিরিনের বিষয়টা হয়েছে, ওরা দুইজনই কিন্তু নৌবাহিনীর, কিন্তু শিরিন যেহেতু দীর্ঘদিন ধরে খেলছেন এবং দীর্ঘদিন ধরে 16 বারের মতো ন্যাশনাল চ্যাম্পিয়ন, দ্রুততম মানবী, এবারও তিনি আশা করেছিলেন তিনিই হবেন। কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু হচ্ছে অ্যাথলেটিক ফেডারেশনের সদস্য তিনি। হ্যাঁ, এটা একটা ভালো বলেছেন। এবার অ্যাডহক কমিটিতে তিনি সর্বশেষ অ্যাডহক কমিটিতে কার্যনির্বাহী কমিটির সদস্য। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শিরিন কিন্তু এখন একেবারে চেস্ট, যেটা বলে যে অ্যাথলেটিক্সের ভাষায় বলে যে চেস্ট মারা ফটো ফিনিশিং হয়েছে, সেইখানে শিরিন কিন্তু হেরে গেছেন এবং সুমাইয়া এগিয়েছিলেন। অর্থাৎ আগে যিনি অ্যাথলেটিক্সের ফিনিশিং টাইমে বুকটা এগিয়ে রাখেন, তাকেই হয়তো ফটো ফিনিশিংয়ে জয়ী ঘোষণা করা হয়। তো সেই জায়গায় আমাদের প্রশ্নটা আপনি একটা ভালো জায়গায় করেছেন যে ইলেকট্রনিক্স টাইমিং থাকতেও কেন ফটো ফিনিশিংয়ের প্রশ্নটা আসবে। ওদের টাইমিংটা দেখেন 12.19 আর 12.21 সেকেন্ড, কিন্তু এখানে কিন্তু ফটো ফিনিশিংয়ের প্রয়োজন হয় না। যদি তারা সেম রেজাল্ট করতো, তাহলে ফটোতে কারা এগিয়ে আছে বা কোন ব্যক্তি বা কোন অ্যাথলেট এগিয়ে আছে সেটা জাজরা ফটো প্রিন্ট দিয়ে বের করতেন বা ফটো ফিনিশিংয়ে ওটা দেখতেন। কিন্তু এখন আমরা দেখেছি যে সুমাইয়া যখন কথা বলতে যান, তখন কিন্তু তিনি দাবি করলেন যে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, এবং আমরা ধরেই নিয়েছি তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু অফিসিয়াল স্কোরটাকে চ্যালেঞ্জ জানালেন শিরিন, এবং তিনি, আপনারা দেখেছেন যে সুমাইয়াকে হাত ধরে টেনে নিয়ে গেলেন, অন্যদিকে কথা বলতে দিচ্ছিলেন না। এবং তিনি কিন্তু একসময় অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের দিকেও তেড়ে যান এবং তাকে বারবার চার্জ করতে থাকেন যে আমার রেজাল্টটা চ্যালেঞ্জ করলাম, আপনি দেখেন। এবং এইভাবেই কিন্তু বিভিন্ন সময় ক্ষেপণ করা হয়েছে। কিন্তু আলটিমেটলি ওইখানে ইলেকট্রনিক্স স্কোর বোর্ডে যদি টাইমিংটা উঠে যায়, তো ওটাকে মেনে নিয়েই তার হয়তো স্পিরিট বা স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি এটা করেন না। এই কারণেই আসলে 100 মিটার স্প্রিন্টের মানবী, দ্রুততম মানবীর এই রেজাল্টটা দিতে দেরি হয়েছে। আমরা শেষ পর্যন্ত আরেকটা খবর শুনেছিলাম যে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। না, তিনি চ্যালেঞ্জ করেছেন এবং তিনি ওই সময় বলেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম, ওই রেজাল্ট চ্যালেঞ্জ করেছেন। এবং
তার চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতেই বিচারকরা আবার দেখেছেন এবং শেষ পর্যন্ত ওই সময়টা নিয়েছেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরে যে অফিসিয়াল রেজাল্টটা এসেছে ওটা কিন্তু তার ওই চ্যালেঞ্জের কারণেই, না হলে ওই সময় আমরা এবার আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে দ্রুততম মানব সম্পর্কে। ইমরানুর তার সেরা টাইমিং এ না থাকার পরেও কিন্তু সে দ্রুততম মানব হয়েছে। দ্রুততম মানব ইমরানুর কিন্তু আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে তিনি পার্টিসিপেট করেননি এবং সেখানে ইসমাইল হোসেন দ্রুততম মানব হয়েছিলেন। এবার ইসমাইলকে হারিয়ে আবার তিনি তার খেতাব পুনরুদ্ধার করলেন। কিন্তু মাঝখানে আপনারা জানেন যে প্যারিস অলিম্পিকে কি একটা ঘটনা ঘটেছিল সেটা নিশ্চয়ই সবার জানা আছে। তাকে ইনজুরি লুকিয়ে খেলতে বলা হয়েছিল এবং দৌড়াতে বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইনজুরির ঝুঁকিটা নিয়েই দৌড়ান এবং শেষ পর্যন্ত ওইখানে কিন্তু খুব বাজে রেজাল্ট করেন। এরপরে তাকে হাসপাতালে যেতে হয়েছিল, অপারেশন করতে হয়েছিল এবং তিনি রিকভারি করেছেন, ইনজুরি থেকে ফিরেছেন এবং সেটার জন্য তিনি লন্ডনে চিকিৎসা করিয়েছেন, চীনেও চিকিৎসা করিয়েছেন। এরপরে রিহ্যাব করে এসে রিকভারি করার পর তিনি এইবার দৌড়ে 100 মিটারে কিন্তু আবার সেই দ্রুততম মানবী হলেন। বাট তার টাইমিংটা হয়েছে 10.64। এটা কিন্তু একেবারেই তার ক্যারিয়ারের জন্য একেবারেই খুবই বাজে একটা ফল এবং এটাকেও কিন্তু বিট করতে পারে নাই বাংলাদেশের কেউ। এখন এইটাই প্রশ্ন যে ইমরানুর তার সবচাইতে খারাপ রেজাল্ট করার পরেও বাংলাদেশের অ্যাথলেটটা পিছিয়ে আছে, মানে ইমরানুর চেয়ে আরও অনেক গুণ যে বাংলাদেশের অ্যাথলেটটা এখনও পিছিয়ে। ইমরানুর অবশ্যই বাংলাদেশের অ্যাথলেট, বাট আমরা তাকে দেখি যে প্রবাসী বংশোদ্ভূত একজন অ্যাথলেট, যে হামজা চৌধুরী যেমন খেলছেন, জামাল ভুঁইয়া যেমন খেলছেন ফুটবলে, তেমনি ইমরানুর অংশ নিচ্ছেন অ্যাথলেটিক্সে। তো এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশের অ্যাথলেটদের আরও ডেভেলপ করতে হবে, তা না হলে এসএ গেমসে আমাদের রেজাল্ট আসা সম্ভব না। ইভেন এই যে রেজাল্ট করেছেন ইমরানুর, এটাতেও আমি আশাবাদী হতে পারছি না। সামনের দক্ষিণ এশিয়ান গেমসে পাকিস্তানে যেটা হবে সেই দক্ষিণ এশিয়ান গেমসে গোল পাওয়ার মতো সম্ভাবনা আমি দেখছি না, অন্তত এই টাইমিংয়ে। তবে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের ক্রীড়া জগতের জন্য সবচেয়ে বিব্রতকর, এবং আমরা যদি আরেকভাবে বলি সেটা হচ্ছে আমাদের দেশের ক্রীড়ার জন্য একটা অপমানজনক একটা বিষয় ঘটেছে হকিতে। হকির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন জাতীয় দলের কিছু খেলোয়াড়দেরকে বাস্টার্ড বলেছেন, যাদের মধ্যে ছিল পুষ্কর কিশা মিমু, যিনি হচ্ছে সাবেক অধিনায়ক ছিলেন, এবং নাইমুদ্দিনদের মতো প্লেয়ারদেরকে বাস্টার্ড কিভাবে একটা সাধারণ সম্পাদক বলতে পারে? তিনি যদি এই কথা বলে থাকেন অবশ্যই তিনি খুবই বাজে এবং খুবই কুরুচিপূর্ণ একটা কথা বলেছেন। অর্থাৎ সংগঠক এবং খেলোয়াড় এটা কিন্তু একে অপরের পরিপূরক। আপনার যদি সংগঠক না থাকে খেলোয়াড় তৈরি হবে না, আর খেলোয়াড় না থাকলে সংগঠক থাকবে না। তো এই জায়গায় দুই বিপরীত মেরুতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু সংঘর্ষটা অনিবার্য। তো এইখানে ঘটনার সূত্রপাতটা আপনাকে একটু যদি বলি যে গত এপ্রিলে এইচএফ কাপ যে হকি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ মানে 54 বছরের ইতিহাসে সবচেয়ে বাজে ফল করেছিল হকিতে। অর্থাৎ এশিয়া কাপে শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ যতদিন অংশ নেয় প্রত্যেকবারই এশিয়া কাপে বাংলাদেশ কোয়ালিফাই করে তারা চূড়ান্ত পর্বে যায়, বাছাই, অর্থাৎ এইচএফ কাপ যেটাকে বলা হয়। এইবারই প্রথম তারা যেতে পারেনি এবং যাওয়ার আগের বিতর্কটা তো আপনি জানেন, রাসেল মোহাম্মদ জিমিকে বাদ দিছে এবং যাওয়ার পরে ওখানে কি কি হয়েছিল সেই ঘটনাগুলো কিন্তু মিমু বলেছেন যে তাদের টিম কম্বিনেশন ভালো ছিল না, ম্যানেজারের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব, খেলোয়াড়দের খাবার দিত না, খেলোয়াড়রা বিভিন্ন সময় খেতে চাইলে সেই খাবারগুলো তাদের দেয়া হতো না, আবার যে সময় মিটিং করার কথা সেই মিটিংগুলো করতো না, টিম মিটিং হতো না, ম্যানেজাররা মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল, অনুশীলনের সময় অনুশীলন না রেখে তারা মার্কেটিংয়ে ঘোরাঘুরি করা ব্যস্ত ছিল, অর্থাৎ ইন্দোনেশিয়ায় যে খেলাটা হয়েছে এপ্রিলে তো এই কথাগুলো ওই সময় কিন্তু দুজন সিনিয়র প্লেয়ার প্রতিবাদ করেছিলেন, যার ভিতরে নাইম এবং পুষ্কর কিশা মিমু। তো এইটার রেশ ধরেই বলা হচ্ছে যে তাদেরকে এবার কোনো রকম ট্রায়াল না দিয়ে বা খেলার সুযোগ না দিয়ে তাদেরকে বাদ দিয়ে এই যে এশিয়া কাপটা হবে ভারতে নভেম্বরে, এই এশিয়া কাপের জন্য যে দল ঘোষণা করেছে সেখানে তাদের বাদ দিছে। স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন ওঠে, আপনি একজন খেলোয়াড়কে বাদ দিবেন, তাকে ট্রায়ালে নেন, তাকে ফিটনেস দেখেন, তার খেলোয়াড় পারফরমেন্স দেখেন, যদি না মনে হয় যে তাকে বাদ দিতে পারেন, কিন্তু আপনি একতরফাভাবে কাউকে বাদ দিতে পারেন না। তো ওই জায়গা থেকেই মিমো এবং
নাইম ওরা আন্দোলন করেছে এবং আজকে তারা তাদের যুগ্ম সম্পাদকের পদে। কুরুচিপূর্ণ গালি দেওয়ার বিষয়টাকে কি বলবো? এটা খুবই নোংরা এবং নোংরামি। আমি মনে করি এটা ভদ্র সমাজে যায় না, এবং আমি মনে করি এই ধরনের গালি দিলে যদি সত্যিই তিনি দিয়ে থাকেন তাহলে তার শাস্তি হওয়া উচিত। ফেডারেশন অন্তত তদন্ত করতে পারে, এবং ফেডারেশন বা না হলে যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে, জাতীয় ক্রীড়া পরিষদ আছে, এনএসসি আছে, তাদের কাছেও হয়তো যারা ক্রীড়াঙ্গনের অভিভাবক, অথবা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা ক্রীড়াঙ্গনের আর একটা অভিভাবক, তাদের কাছে হয়তো কোনো কিছু বললে বা লিখিত অভিযোগ দিলে হয়তো এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।